আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদ এর উপর পাঠ উপস্থাপন করব। তাহলে চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকের পাঠ শেষে তোমরা বাক্য কি বা বাক্যের সংজ্ঞায়িত করতে পারবে। বাক্য কি তা বলতে পারবে, অথবা বাক্য কাকে বলে বা সংজ্ঞায়িত করতে পারবে। বাক্যের প্রকার ভেদ বলতে পারবে, বাক্যে কত প্রকার ও কি কি তাও বলতে পারবে। প্রত্যেক প্রকার বাক্যের সংজ্ঞা সহ উদাহরণ বলতে পারবে। তাহলে প্রথমে আসো আমরা বাক্য কি তা জানি। তোমরা অবশ্যই এটা জানবে, পাশাপাশি কতগুলি শব্দ বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। তোমরা সেন্টেন্স পড়ছো, সেন্টেন্সের বাংলা হলো বাক্য। যেমন ছেলেটি বল খেলে, এখন সবাই বুঝবে যে ছেলেটি কি করে বল খেলে এবং মনের ভাবটা সে কি বলতে চাচ্ছে তা সবাই বুঝবে, তাহলে এটা একটা বাক্য। অথবা এমনও তোমরা বলতে পারো, এক বা একাধিক পদের দ্বারা যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তখন তাকে বাক্য বলে। যেমন নীলা বই পড়ে। এখন এই 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 সংজ্ঞাটা কিন্তু একই। এটা কতগুলো শব্দ আসছে, এক বা একাধিক পদ, বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দ একটি পদ, তাহলে সুতরাং এটা প্রায় একই। তাহলে এইগুলো বাক্য কি এবং বাক্য কাকে বলে উদাহরণ সহ বললাম। এবার আসো আমরা সামনে চলি। এবার বাক্য গঠনের শর্ত। বাক্য গঠনের শর্ত আছে। একটি আদর্শ বা সার্থক বাক্য তখনই গঠিত হবে যখন বাক্যটির তিনটি গুণ বা বৈশিষ্ট্য, গুণ এবং বৈশিষ্ট্য একই থাকবে। এই গুণগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা মানে কি? তা ইচ্ছা বা আগ্রহ। বাক্যের অর্থ পুরোপুরি বোঝার জন্য এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। এক পদ শোনার পর অন্য পদ শোনার ইচ্ছা বা আগ্রহকে আকাঙ্ক্ষা বলে। যেমন পলাশ মন দিয়ে পড়ালেখা খালি। এখন পলাশ মন দিয়ে পড়ালেখা খালি, এখানে কথাটা পুরোপুরি মনের ভাবটা প্রকাশ হয় নাই, আরও জানার আগ্রহ আছে আছে তাইলে এই যদি আগ্রহ থাকে তাহলে এটার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। বললে বক্তার মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় না। যদি পলাশ মন দিয়ে পড়ালেখায় এতটুকু বললে মনের ভাব সম্পূর্ণ বোঝা যায় না, আরও কিছু বলার বাকি থাকে, আরও কিছু শোনার ইচ্ছা জাগে। যদি বলা হয় পলাশ মন দিয়ে পড়ালেখা করে, তাহলে এই আকাঙ্ক্ষাটা পুরোপুরি বাস্তবায়িত হবে। এই গেল আকাঙ্ক্ষা। তারপরে আসক্তি, এটা উচ্চারণ রয়েছে আসক্তি। আসক্তিটা কি তা দেখো, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। খেয়াল করো, বাক্যের অর্থ সঙ্গতি রক্ষা করে, বাক্যটা যেন আমরা লিখবো এটা অর্থের মিল থাকতে হইব। আগাগোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত উল্টাপাল্টা যদি পদগুলা বিন্যস্ত থাকে তাহলে এটা বাক্য হবে না। রক্ষা করে পদগুলোকে যথাযথভাবে সাজিয়ে রাখার নাম আসক্তি। যেমন বাবা বাজার ইলিশ থেকে এনেছেন। তো এই কথাটা বললে, এভাবে লেখা হলে বাক্যটির অর্থ পুরোপুরি পরিষ্কার হয়ে একটি সুসংগঠিত বাক্য হতো। কেমনে বললে? যে বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে বাবা বাজার ইলিশ থেকে এনেছেন এই কথাটা বললে এটা একটা কি হয়, এটা উল্টাপাল্টা ভাবটা
মানে পদগুলা কি হয় না, অর্থসঙ্গতি রক্ষা করে পদগুলো যতবার সাজানো হয় নাই, না হওয়ার কারণে এটা কি হয়েছে না, এটা কোনো বাক্য হয় নাই। তো এরপরে যদি আমরা সাজিয়ে লিখি বাবা বাজার থেকে ইলিশ এনেছেন, তাহলে পদগুলা বিন্যস্ত হয়েছে, সাজানো হয়েছে, তাহলে এই হলো আসক্তি। এবার 3 নম্বর গুণ যেটা যোগ্যতা, 3 নম্বর গুণটা হলো যোগ্যতা। বাক্যের অর্থ অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি ও ভাবের মিলবন্ধনকে যোগ্যতা বলে। আমি আবার বলছি, দেখো, বাক্যের অন্তর্গত মানে একটা বাক্যের মধ্যে যতগুলা পদ থাকে এই অন্তর্গত পদগুলোর মধ্যে অর্থের সঙ্গতি মানে অর্থের মিল রাখা ও ভাবের মিল বন্ধনকে যোগ্যতা বলে। যেমন এই মাছ জলে বাস করে, তাহলে মাছের জলে বাস করে তার একটা যোগ্যতা। অথবা আমরা বড়শি দিয়ে মাছ ধরি, তাহলে আমরা বড়শি দিয়ে মাছ ধরার, এই মাছ ধরা এটা একটা যোগ্যতা। এইগুলো বাক্যের 3টি বৈশিষ্ট্য বা গুণ: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এবার আমরা নেক্সটে যাব। প্রতিটি বাক্যের 2টি অংশ থাকে, যেমন উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য মানে সাবজেক্ট, বিধেয় মানে ভার্ব। যেমন বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। এখানে শিমুল মাঠে খেলতে গেল, তাহলে কে গেল? শিমুল। এই শিমুল হচ্ছে উদ্দেশ্য বা সাবজেক্ট, কর্তা। তাহলে এই শিমুল মাঠে খেলতে গেল, এটা হচ্ছে উদ্দেশ্য। আর বিধেয় হলো বাক্যে উদ্দেশ্য সম্পর্কে মানে কর্তা সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে। যেমন শিমুল মাঠে খেলতে গেল, কি করতে গেল? খেলতে গেল। এই হচ্ছে তার বিধেয় বা কর্ম, এটা তার কর্ম, এটা তার কাজ। আর শিমুল সেখানে উদ্দেশ্য। এই প্রত্যেকটা বাক্যের 2টি অংশ থাকে, সেন্টেন্সের 2টি অংশ, একটা অ্যাফার্মেটিভ আর একটা নেগেটিভ। একটা হচ্ছে সাবজেক্ট, একটা কর্ম। একটা হচ্ছে সাবজেক্ট উদ্দেশ্য কর্তা, আর হচ্ছে বিধেয় তার কর্ম। তাহলে এই হলো বাক্য 2টির অংশ। এবার সামনে দেখো, গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তোমরা যারা বড় ক্লাসে আসো, 8, 9, 10, 10-এ গেলে অবশ্য 9, 10-এ পাবে। গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সেন্টেন্স 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই গঠন অনুসারে বাক্য 3 প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, যাকে ইংরেজিতে বলা হয় সিম্পল সেন্টেন্স। সরল বাক্য যেমন যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য ও একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন খোকন বই পড়ে, তাহলে খোকন বই পড়ে, এই খোকন একটা সাবজেক্ট অথবা একটা উদ্দেশ্য, আর একটা সমাপিকা ক্রিয়া কোনটা? পড়া, বই পড়াটা। তাহলে এর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ফিনিট ভার্ব, একটা অবজেক্ট। তাহলে এই সিম্পল সরল বাক্য যে একটা সেন্টেন্স থাকবে অর্থবোধক, এর সাথে কোনো বাক্য থাকবে না, সমাপিকা ক্রিয়া থাকবে, তারপরে উদ্দেশ্য থাকবে। যেমন খোকন বই পড়ে। তাহলে সরল বাক্যটা নিশ্চিত তোমরা বুঝছো, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য, কর্তার উদ্দেশ্যে একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয়, ক্রিয়ার বিধেয় একই কথা থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন খোকন বই পড়ে, কে পড়ে? খোকন পড়ে, বই পড়া তার কাজ। এদেশে সরল বাক্যের উদাহরণ। এবার কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। জটিল বাক্য হলো যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। কি বলছে? যে বাক্যে একটি স্বাধীন বাক্য, একটা স্বাধীন বাক্য, যে সরল বাক্যের মতো, এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে। যেমন এই উদাহরণটা তোমরা যদি বুঝো তাহলে পরিষ্কার হবে। যিনি পরের উপকার করেন, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে যিনি পরের উপকার করেন এর অধীনস্থ আরেকটা বাক্য, তাকে সবাই শ্রদ্ধা করেন। এটি হচ্ছে জটিল বাক্য, মানে 2টা ক্লোজ। যিনি পরের উপকার করেন, এখন যদি একটা নামদা দিই, তিনি করিম পরের উপকার করেন, একটা বাক্য, এই জন্য তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে এটা আরেকটা ক্লোজ। তাহলে জটিল বাক্যের মধ্যে 2টা ক্লোজ থাকবে, 2টা বাক্য অংশ থাকবে। তাহলে
যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। এইগুলো জটিল বাক্য। এবার আসো যৌগিক বাক্য। দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে, সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তবে তাকে যৌগিক বাক্য বলে। যেমন ছেলেটি গরিব কিন্তু মেধাবী। তাহলে এখন ছেলেটি গরিব এটা একটা বাক্য, সরল বাক্য, কিন্তু মেধাবী। তাহলে এখানে আরেকটা, তোমরা কম্পাউন্ড সেন্টেন্স পড়ছো যারা বড় ক্লাসে, অ্যান্ড বাট এগুলো সাধারণত কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হয়, অ্যান্ড এবং বাট। তাহলে ছেলেটি গরিব কিন্তু মেধাবী, তাহলে এটা হলো যৌগিক বাক্যের উদাহরণ। এগুলো বেশি বেশি করে তোমরা পড়বে। সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে, এগুলো যদি তোমরা বেশি বেশি করো, সংজ্ঞাটি পড়ো, উদাহরণগুলো খেয়াল করো, এটি তোমরা আরও বেশি শিখতে পারবে এবং এটি তোমাদের বইয়ে দেওয়া আছে। এবার সামনে চলো। এতক্ষণ যা পড়াইছি তার মধ্যে নিচের বাক্যগুলিকে যৌগিক বাক্যে পরিবর্তন করো। আমরা বাক্য কি, বাক্যের প্রকারভেদ, বাক্যের কয়টি অংশ, বাক্যের কয়টি বৈশিষ্ট্য, প্রত্যেকটা বাক্যের সংজ্ঞা, উদাহরণ, এগুলো আমরা আলোচনা করেছি। এখন তোমরা যৌগিক বাক্য পরিবর্তন করবে। যদিও লোকটি ধনী তবু সে কৃপণ। তাহলে লোকটি ধনী কিন্তু কৃপণ, এভাবে কিন্তু কথাটা আসে যায়। তাহলে বাড়ির কাজ করবে, যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না। যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না, এটি কিন্তু সরল বাক্য না, এটি হচ্ছে কি বাক্য? এটি এই বাক্যটা হচ্ছে তোমার জটিল বাক্য। জটিল দ্বারা তোমরা যৌগিক বাক্য করবা। যখন বিপদ আসে তখন দুঃখ আসে। এই তিনটা সেন্টেন্স দিলাম, তোমরা এটা বাড়ির কাজ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ পরিচ্ছেদের বাক্য কি, তারপরে বাক্যের গঠনের শর্ত, আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা কোনটা, আসক্তি কোনটা, যোগ্যতা কোনটা, উদাহরণ সহ আমি আলোচনা করেছি। তারপরে বাক্যের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়, এও আলোচনা করলাম। উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, উদাহরণ সহ আলোচনা করলাম। তারপরে গঠন অনুসারে বাক্য তিন প্রকার, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তাহলে আমরা সরল বাক্য কি তার সংজ্ঞা দিলাম, তারপরে জটিল বাক্য কি তারও সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম, যৌগিক বাক্য কি তারও সংজ্ঞা দিলাম, উদাহরণ দিলাম। আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ এবং এই ক্লাসটা তোমরা বারে বারে থামে থামে করবে এবং অন্যদেরকে করার জন্য উৎসাহ প্রদান করবে। তাহলে তোমরা এই ভালোভাবে শিখতে পারবে। এবং এটা কিন্তু ইংরেজিতেও এই ক্লাসটা আছে, মানে সেন্টেন্স স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স কত প্রকার এটা আছে। তাহলে তোমরা ওইটার সাথে মিললেও এটা পড়তে পারবে। তবে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই পাঠ উপস্থাপন শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, লেখাপড়া করো এবং সময় মতো পড়াশোনা করবে এবং পিতামাতার কথা শুনবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসকে শেষ করছি। আসসালামু আলাইকুম।